আজ 22শে মে 2022 রবিবার। কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে মেইন পরীক্ষা সমাপ্ত হলো, সেই পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেই কোশ্চেন পেপার থেকে আজকের ক্লাসে আমরা ম্যাথমেটিক্সের পার্টটা সমাধান করব। ম্যাথমেটিক্সের যে 20টি কোশ্চেন ছিল সেই 20টি কোশ্চেনের আমরা ডিটেলস সমাধান করব এবং দেখে নেব সঠিক উত্তরগুলো কি ছিল। ঠিক আছে, তো আমি খুব তাড়াতাড়ি আজকের পুরো কোশ্চেনটা একবার দেখেছি। কোশ্চেনটা দেখে আমার যেটা মনে হয়েছে যে আজকের এই কোশ্চেন পেপারে যারা মূলত ইংরেজিতে ভালো স্কোর করবে তারাই সাধারণত ওভারঅল মোট স্কোরের ক্ষেত্রে কিন্তু তারাই এগিয়ে যাবে। কারণ জিকে এবং ম্যাথমেটিক্স এর পার্টে যে ধরনের কোশ্চেন এসেছে, কোশ্চেনগুলো খুবই সাধারণ কোশ্চেন, মানে বিশেষ করে অঙ্কগুলো খুবই ছোট ছোট ক্যালকুলেশন ছিল এবং যারা অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করেছো তারা আশা করছি প্রত্যেকে অঙ্ক ভালো করতে পেরেছো। অঙ্কগুলোর লেন্থি ক্যালকুলেশন কিছু নেই, খুব ছোট ছোট ক্যালকুলেশন, ঠিক আছে, এবং অল্প সময়ের মধ্যেই অঙ্কগুলো সমাধান করা যাবে। এছাড়া জিকের পার্টগুলো থেকে যেগুলো এসেছিল খুব যে কমন জিকে তা নয়, কিন্তু যে যেগুলো এসেছিল খুবই সাধারণ জিকে। আমরা সাধারণত জিকে যত প্র্যাকটিস করি, যে আমরা আমরা কি করি, কোন দিন কি কারণে স্মরণীয় তার একটা লিস্ট মুখস্থ করি, কোন কোথাকার নৃত্য কি, কোন রাজ্যের কোন নৃত্য বিখ্যাত ইত্যাদি স্ট্যাটিক জিকে যেগুলো মুখস্থ করি সেই ধরনের কোশ্চেন আসেনি খুব বেশি, কিন্তু যেগুলো এসেছে সেগুলো অত্যন্ত সাধারণ কোশ্চেন আমার মনে হয়েছে। সুতরাং জিকে পার্ট এবং ম্যাথমেটিক্স দিয়ে ওভারঅল স্কোরে খুব বেশি ডিফারেন্স তৈরি হবে না তোমাদের মধ্যে মেন ডিফারেন্সটা তৈরি হবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে অবশ্যই ইংরেজিতে যারা ভালো স্কোর করতে পারবে তারাই কিন্তু আজকের প্রশ্নপত্রে আজকের এই স্কোরের ক্ষেত্রে অবশ্যই তারা এগিয়ে থাকবে। যাই হোক, এসব বিশ্লেষণ পরে হবে। আজকে আমরা এখন খুব তাড়াতাড়ি এই আজকের যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো খুব ফাস্ট সমাধান করে নিই এবং দেখে নিই যে ম্যাথমেটিক্সের প্রশ্নগুলোর সঠিক উত্তর কি ছিল। ঠিক আছে, তো দেখতে থাকো, আমরা এক এক করে ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলো নিয়ে ফিরে আসছি এবং ধীরে ধীরে সমাধান করছি। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের মেন পরীক্ষায় এরকম একটি কোশ্চেন ছিল, দেখো, যেটা আমরা 1 নম্বরে নিয়েছি। কোশ্চেনটা এরকম যে দুটি সংখ্যার অন্তর 1365, যেখানে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55 ও ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত। খুব বেশি জটিল ক্যালকুলেশন নয়, আজকে যে অঙ্কগুলো ছিল তার ম্যাক্সিমামই খুব ছোট ছোট ক্যালকুলেশন ছিল, খুব বেশি বড় অঙ্ক ছিল না। দেখো, এটা আমরা কি করে সমাধান করব। ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলেছি, তাহলে ছোটটি সমান, ছোটটাকে যদি আমরা এক্স ধরি তাহলে বড়টা হবে দেখো এর থেকে 1365, যেহেতু অন্তর তাহলে নিশ্চয়ই বড়টা 1365 থেকেও এক্স বেশি, তার মানে 1365 প্লাস এক্স। এটা থেকে এটা বিয়োগ করলে তবেই তো 1365 অন্তর হবে। ঠিক আছে, এবার প্রশ্নে যে দ্বিতীয় কন্ডিশন দিয়েছে যে ছোট সংখ্যাটা দিয়ে, যদি ছোটটাকে আমরা এক্স ধরেছি, এটা দিয়ে যদি বড়টাকে ভাগ করি, মানে 1365 প্লাস এক্স কে ভাগ করি, তাহলে ভাগফল হবে 55 আর নিচে থেকে যাবে 15। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি, সুতরাং আমরা কি জানি যে এটা গুণ এটা যোগ এটা সমান মিডিলেরটা পাওয়া যায়, মানে এটাকে যদি ভাজ্য বলা হয়, ভাজ্য সমান কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তার মানে আমরা লিখতে পারি 55 কে এক্স দিয়ে গুণ করলে 55x প্লাস এই 15 ইকুয়াল টু এই 1365 প্লাস এক্স। তাহলে এখান থেকে কি হবে, দেখো এক্স গুলো এদিকে নিয়ে আসলে হবে 54x ইকুয়াল টু 15 পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে 1350। তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু দেখো এটা দিয়ে ভাগ করে দিলে প্রথমে দুইবার যাবে, 54 দুগুণ 108, তাহলে 108 27 থাকে 70, 270 মানে 4 5 করে 5, তাহলে এক্স ইকুয়াল টু 25। তাহলে নিশ্চিত ছোট সংখ্যাটি কত, 25। এটা হয়ে যাবে কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেন হলো। চলে যাই 2 নম্বর কোশ্চেনে। দেখো, রুট ওভার এত সমান 13 হলে এক্স এর মান কত। এটাও খুব সাধারণ একটি কোশ্চেন। আমাদের এক্স এর মান যেহেতু বের করতে হবে, তাহলে এখান থেকে রুট তুলতে হবে। রুট তুললে কি হবে, ওপাশে কি এক্স, এই সংখ্যাটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, দেখো দুই দিকে বোথ সাইডে যদি হোল স্কোয়ার করে দিই, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলে এখানে এসে যাবে 169, আর এই দিকের এই সংখ্যাটা অর্থাৎ 0.0169 চলে আসবে নিচে। পয়েন্ট তুলে দাও, পয়েন্ট তুলে দিলে উপরে হবে একের পিঠে 4টে 0। এবার 169 কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো, একের পিঠে 4টে 0 মানে 10,000। এটাই হয়ে যাবে এক্স এর ভ্যালু, এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন শেষ হলো। প্রত্যেকটা কোশ্চেনই দেখবে বিশাল জটিল কিছু ক্যালকুলেশন ছিল না, এবং আমরা সাধারণত প্রচুর অঙ্ক প্র্যাকটিস করি। লসাগু গসাগু গাদা অঙ্ক করছি, কি সময় কার্যের প্রচুর অঙ্ক করছি। দেখো যে অঙ্কগুলো এসছে আমাদের সাধারণত প্র্যাকটিস করা অঙ্কগুলোর বাইরে, কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক। ঠিক আছে, ম্যাক্সিমামই ছোট ছোট অঙ্ক, জটিল না। জিকেও তাই, দেখো বারবার তুমি যা পড়ো সেগুলো আসেনি মনে হয়েছে,
কিন্তু যেগুলো এসেছে খুব সোজা, কঠিন আসেনি। ঠিক আছে, দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। এরকম একটি কোশ্চেন ছিল যে 4x বাই এত সমান এত বাই এত হলে x এর মান কত। ঠিক আছে, এখান থেকে x এর মান বের করতে হলে দেখো ক্রস মাল্টিপ্লাই করো। ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে, 16x স্কোয়ার 16x স্কোয়ার ইকুয়াল টু, দেখো এইটা এটা ক্রস কোনাকুনি গুণ করলে একটা রুটের মধ্যে চলে আসবে। একটা রুটের মধ্যে কি হবে, 128 গুণ 162। ঠিক আছে, অর 16x স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটাকে রুটের বাইরে আনলে কি আসবে, এখানে আমরা যদি 128 কে ভাঙি, 128 মানে দেখো স্কোয়ার সংখ্যা দিয়ে যদি ভাঙি 81 গুণ 128, তো 128 64, 64 গুণ 2, আর এটাকে ভাঙলে পাবো দেখো 81 গুণ 81 দুগুণ 162। ঠিক, ঠিক আছে, এরকম পাবো। তাহলে এখান থেকে 64 কে রুট করলে বাইরে আসবে 8, আর দুটো 2 থেকে বাইরে আসবে একটা 2, আর এখানে দেখো 81 থেকে রুট করলে বাইরে আসবে 9। ঠিক আছে, এটা হচ্ছে 16x স্কোয়ারের মান। তাহলে এক্স এবার এদিকে কাটাকাটি হয়ে যাচ্ছে, দেখো 8 দুগুণ 16, 2 2 2 কেটে যাচ্ছে, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে x সমান কত, 3। ঠিক আছে, তাহলে এটা x এর মান কত হবে, x ইকুয়াল টু এখানে হয়ে গেল 3 আনসার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। অঙ্কগুলো দেখে যা মনে হচ্ছে যে ডক্টর আর.এস. আগরওয়ালের যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলে যে বইটা রয়েছে, এরকম মোটা যে বইটা রয়েছে, সেই বইয়েরই এই বর্গমূল সিম্পলিফিকেশনের যে চ্যাপ্টার গুলো রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে, তবে একটু কায়দা টায়দা করা হয়েছে। আমরা এর আগে একটা অঙ্ক করেছিলাম, এখানে শুধু 4 না থেকে শুধু x ছিল, সেক্ষেত্রে অঙ্কটা এখানে শুধু সেই অঙ্কটাকে চেঞ্জ করে দুটো 4 লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বা এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে, অনেক সময় এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকে, বলা হয় জিজ্ঞাসা চিহ্নর ভ্যালু কত। যাই হোক, এই ধরনের অঙ্ক আমরা করেছি আগে। চলে যাই নেক্সট কোশ্চেন। দেখো, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত? দেখো, এগুলো বর্তমান বয়স চাইছে স্বামীর, তাহলে আমরা এখানে 3 জনের আছে, 3 জনের গড় বয়স 27, 3 বছর আগে ছিল, তাহলে বর্তমানে 3 জনের গড় বয়স হচ্ছে 30, তাহলে 3 জনের মোট বয়স, মানে 3 জনের মোট বয়স কত হবে, 3 গুণ 30 মানে 90 বছর। ঠিক আছে, আর এটা হচ্ছে স্বামী স্ত্রী এবং সন্তান। ঠিক আছে, হাজবেন্ড প্লাস ওয়াইফ প্লাস সন। ঠিক আছে, সন্তান, চাইল্ড। ঠিক আছে, আর এখানে পরে দেওয়া হয়েছে স্ত্রী ও সন্তান, মানে ওয়াইফ প্লাস চাইল্ড। তাহলে এখানে কি গড়, 5 বছর আগের গড় বয়স 20, তাহলে বর্তমানে নিশ্চয়ই 20 আর 5 25, তাহলে 2 জনের মোট বয়স এখন 2 গুণ 25 মানে কত, 50। তাহলে নিশ্চয়ই হাজবেন্ডের বয়স কত, এটা মাইনাস করে দিলে দেখো এটা কেটে যাবে, হাজবেন্ড ইকুয়াল টু হয়ে যাবে, হাজবেন্ডের বয়স কত হয়ে যাবে, 90 থেকে 50 বাদ দিলে 40 বছর হয়ে যাবে সঠিক উত্তর। খুবই সাধারণ অঙ্ক ছিল, খুবই সাধারণ ছোট ছোট ক্যালকুলেশন। ঠিক আছে, বড় কিছু নেই। আশা করছি 4 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো। আমরা দেখে নিই, ভীষণ ফাস্ট একটু সমাধান করে নিই। ঠিক আছে, তারপরে আলোচনা করবো কোশ্চেন কেমন হয়েছে, কাট অফ কত হবে, কি হবে, এগুলো নিয়ে আলোচনা করবো পরে। আগে আমরা অঙ্কগুলো সমাধান করি, দেখতে থাকো। পরবর্তী কোশ্চেন নিয়ে ফিরে আসছি। পরবর্তী কোশ্চেন দেখো, এরকম একটা কোশ্চেন ছিল, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5/3 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করলে তার ভুলের শতকরা হার কত হবে। দেখো, এটাও ভীষণ একটি সোজা অঙ্ক, যেহেতু এখানে দেখো 5/3, এখানে 4/3, হরের সংখ্যাটা সেম আছে, শুধু লবে 5 দিয়ে গুণ করার কথা ছিল, সে 4 দিয়ে গুণ করেছে, এরকম একটা ব্যাপার। যেহেতু হরের অংশটা ঠিক আছে, তার মানে 5 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, 4 দিয়ে গুণ করেছে, তার মানে 1 কম দিয়ে গুণ করেছে, তার মানে তার ভুলের পরিমাণটা হবে 5-এ ভুল হয়েছে 1 কম, তার মানে 5-এ ভুল হয়েছে 1। ঠিক আছে, তাহলে শতকরা কত, 100% দিয়ে গুণ করো, এটার অ্যান্সার এসে যাবে 5 20 100 20%। ঠিক আছে, 20% সে ভুল করেছিল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, খুবই সাধারণ অঙ্ক। চলে যাই নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 ও 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত। দেখো, যেহেতু আসলের পরিমাণ এবং সময়ের পরিমাণ, আসলের পরিমাণ এবং সরল সুদের হার একই হবে, একই হার, তাহলে শুধু চাইছে 6 আর 9 বছরের সুদ কি হবে, 6 আর 9 বছরের সুদ ওই কি অনুপাতে হবে, 6:9 এই অনুপাতেই হবে। অর্থাৎ এটা কাটাকাটি করলে কি হবে, 2:3 দিয়ে কাটাকাটি যাবে, 2:3, এটাই হয়ে যাবে আনসার, তাই না? এটা তো সাধারণ ব্যাপার। সুদের সূত্র কি, I = PTR/100, PTR/100। ঠিক আছে, আরেকটা হবে পি, দেখো আসলটা দুটোর ক্ষেত্রে একই, আসলটা এটা একই হয়, একটা পি হয়, আর কি সরল সুদের হারও এক, শুধু টাইমটা আলাদা, PT1R/100, এখানে হবে PT2 R/100,
বাই হচ্ছে 100। যদি রেশিও করি, রেশিও করলে 100 100 পি পি সব কেটে যাবে, সব কেটে যাবে, তাহলে কি হবে T1 is to T2, তার মানে T1 এখানে 6 আর ওখানে T2 হচ্ছে 9, তার মানে 2 is to 3। ঠিক আছে, তাহলে এত ডিটেইলস বোঝার দরকার নেই, জাস্ট এটা রেশিও করে দিলেই উত্তর হয়ে যায়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 সঠিক উত্তর হচ্ছে 2 is to 3। যারা এটা অ্যানসার করেছিল তারা একদম ঠিক করেছিলেন। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। এক ফল বিক্রেতা 40% ফল বিক্রি করার পর আর 30টি ফল তার কাছে থেকে যায়। প্রথমে তার কাছে কতগুলি ফল ছিল? দেখো এটা খুব সোজা অঙ্ক, পার্সেন্টেজের। 40, আমরা জানি টোটাল ফল কত, 100%। 100% যদি টোটাল হয়, 40% বিক্রি করে ফেলেছে, তাহলে রয়ে গেছে তার কাছে 40% যদি বিক্রি করে ফেলে তাহলে রয়ে গেছে তার কাছে 60%। এই 60% মানেই দেওয়া আছে 30টি। 60% মানে যদি 30টি হয় তাহলে 1% সমান কত? 1% সমান হাফটি। ঠিক আছে, তাহলে 100% সমান কি হবে? 100% এর ভ্যালু কত হবে? 100 ইন্টু হাফ মানে কত? 50টি। ঠিক আছে, তাহলে ওই ফল বিক্রেতার কাছে প্রথমে 50টি ফল বা আপেল ছিল। হ্যাঁ, প্রশ্নটা আপেল দিয়েছিল। ঠিক আছে, তাহলে 50টা আপেল ছিল প্রথমে। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সাধারণ অঙ্ক। ঠিক আছে, কঠিন অঙ্ক দেয়নি। দেখো কোশ্চেন নাম্বার 8। কোন নির্বাচনে জয়ী প্রার্থী বৈধ ভোটে 60% ভোট পান যদি মোট ভোটার 600 জন হয় ও 1/6 ভোট বাতিল হয়, তবে অপর প্রার্থী কত ভোট পেয়েছেন? একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, যিনি জিতেছে তিনি 60% বৈধ ভোটে 60% ভোট পেয়েছেন, আর টোটাল ভোট সংখ্যা দেওয়া আছে 600, বাতিল হয়েছে 1/6। তাহলে যিনি হেরেছেন তিনি কত কুলি ভোট পেয়েছেন? দেখো টোটাল 600 ভোট, তাহলে 600-র মধ্যে 1/6 বাতিল হয়ে গেছে, তাহলে 1/6 মানে কত? 100 বাতিল হয়ে গেছে, এটা বাতিল হয়েছে। তাহলে বৈধ ভোট কত? বাদ বাকিটা বৈধ। বৈধ ভোট হচ্ছে বৈধ সমান সমান কত? 500 ভোট। এই 500 ভোটের 60% পেয়েছেন যিনি জিতেছেন, তাহলে নিশ্চয়ই এই 500-র 40% পেয়েছেন যিনি হেরেছেন। তাহলে 500-র 40% মানে কি? 500 ইন্টু 40/100, তাহলে কত হবে? দুটো শূন্য কেটে দাও, 45, 200। তাহলে 200টি ভোট যিনি পরাজিত হয়েছেন তিনি পেয়েছেন। এটাই হয়ে যাবে কোশ্চেনটির সঠিক উত্তর, যে যিনি পরাজিত হয়েছেন বা অপর প্রার্থী তিনি কতগুলো ভোট পেয়েছিলেন? 200টি ভোট পেয়েছিলেন। ঠিক আছে, 200টি ভোট পেয়েছিলেন অপর প্রার্থী, মানে 200টি ভোট পেয়েছে যিনি হেরেছেন তিনি, আর যিনি জিতেছেন তাহলে তিনি পেয়েছেন 500, 60% মানে 300টি, আর 100টি ভোট বাতিল হয়ে গেছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 8 শেষ হলো। পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9 কি ছিল? 1018 এর সঙ্গে নিচের কোন সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি? আগে দেখি 23 দ্বারা এই 1018 সংখ্যাটি আদৌ বিভাজ্য কিনা। হ্যাঁ দেখো, প্রথমে 4 বার যাবে, 4 23 92, তাহলে থাকবে 9 9 98, 8 নামাও, তাহলে আবার যাবে 4 বার, 4 23 92 92 6, ঠিক আছে 6। এবার দেখো, তাহলে এখানে 23 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হতে হলে এর সঙ্গে আর কত যোগ করতে হবে? এই 6 আসলে তো মিনিমাম একবার যাচ্ছে না, তাহলে আর একবার যেতে হলে এই 6 আর কত হলে 23 হয়? 23 থেকে 6 বিয়োগ করো, কত হবে? 6 বিয়োগ করলে দেখো এখান থেকে বিয়োগফলটা হবে 17। ঠিক আছে, 17 যোগ করলে কিন্তু সংখ্যাটি 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। কিন্তু এই কোশ্চেনটি যেভাবে এসেছিল তাতে অপশনে 17 ছিল না। ঠিক আছে, 17 না থাকার দরুন আর কি হতে পারে? 17 ছাড়া এরপরে আর বিভাজ্য সংখ্যা কি হতে পারে? আর যদি 23 আরো এক্সট্রা দেওয়া হয়, তাহলে 23 এক্সট্রা দিলে দেখো 17 23 40। যদি 17-র পরিবর্তে তুমি 40ও যোগ করো, 17 যোগ করলে তো বিভাজ্য হবে, কিন্তু যেহেতু অপশনে 17 ছিল না, 17-র পরিবর্তে মানে 40, আরো 40 ছিল, 20 ছিল, 50 ছিল, 30 ছিল, তাহলে ওই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমাকে বেছে নিতে হলে এই 17 ছাড়াও আরো 23 দ্বারা বিভাজ্য হলে আরো এক্সট্রা 23 লাগবে, সেই জন্য 23 যোগ করো, তাহলে 40। তাহলে অপশন থেকে সঠিক বিকল্প থেকে সঠিক বিকল্প বেছে নিতে হলে সঠিক অ্যান্সার কিন্তু 40। আদারওয়াইজ যদি কমপক্ষে, এই ধরনের অঙ্কে সাধারণত কমপক্ষে কথাটা বলা থাকে, কমপক্ষে বললে কিন্তু 17 উত্তর হতো। ঠিক আছে, যেহেতু এখানে অপশন থেকে নিতে বলেছে তাই জন্য আমরা 40কে সঠিক উত্তর নেবো এখানে। চলে যাবো নেক্সট কোশ্চেন। কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? এটা টাইম বের করতে বলা হয়েছে, তোমরা সবাই জানো। টাইম বের করার ফর্মুলা হচ্ছে 100 গুণ আই, সিম্পল ইন্টারেস্টে 100 গুণ আই বাই পি আর। ঠিক আছে, এখানে মান বসিয়ে দিলেই কোশ্চেনটা ইজিলি আনসার পেয়ে যাবে। 100 গুণ আই মানে এখানে 81 টাকা সুদ পাওয়ার কথা বলেছে, আর 450 টাকা আসল, আর সুদের হার হচ্ছে 4.5, পয়েন্ট তুলে দাও উপরে 10, তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে 9 5 নং 45, 9 নং 81,
5 দিয়ে কাটলে 2, এটা কাটলে একটা 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 2 10, 5 9 45, 9 9 কেটে দাও, 2 2 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4 বছর। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা সিম্পল ইন্টারেস্টে খুবই সাধারণ অঙ্ক, আশা করছি প্রত্যেকে এই ধরনের অঙ্কগুলো করতে পেরেছো। ঠিক আছে, চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করে 30 দিনে একটি জলাধার জল শূন্য করতে পারে। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি জল শূন্য হবে? তাহলে এটা ঐকিক নিয়ম বা যেটাকে আমরা চেন রুল বলি, সেই চেন রুলের একটা খুবই সাধারণ অঙ্ক দিয়েছে, যেখানে এখানে দেখো একই জলাধার, কাজের পরিমাণটা সেম। তাহলে কাজের পরিমাণ যখন সেম আছে তখন আমরা কি করব? আমরা জানি মাঝখান দিয়ে দাগ টেনে উপর নিচে কাটাকাটি করে দিলেই উত্তর হয়ে যায়। তাহলে কি করব? এখানে দেখো 6 দিয়ে 30 কে কাটলে 5, 4 দিয়ে 8 কে কাটলে 2, তাহলে 5 2 10, 5 10 50, 50 দিন, উত্তর হবে 50 দিনে। হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, একদমই সাধারণ অঙ্ক ছিল, যেহেতু কাজের পরিমাণটা সেম, কাজের কোনো ব্যাপার নেই। তাহলে আমরা প্রথম লাইনে যা আছে তার নিচে দ্বিতীয় লাইনের মানগুলো পাতিয়ে কাটাকাটি করে দিলেই উত্তর হয়ে গেল। যেহেতু পাতানোই আছে, আমি আর নতুন করে পাতালাম না, অনেক শর্ট টাইমে হয়ে গেল। চলে যাই নেক্সট কোশ্চেনে। আরো সোজা একটি অঙ্ক দেখো, বর্গমূলের অঙ্ক। এটা 625 রুট করলে এখানে আসবে কত? 25। এটাকে রুট করলে কত আসবে? 5। আর এটাকে রুট করলে কত আসবে? 14। এবার তুমি কাটাকাটি করো, 14 14 কেটে গেল। দেখো 11 দিয়ে 44 কে কাটলে 4, 5 দিয়ে 25 কে কাটলে 5, তাহলে 5 4 5 20 হয়ে যাবে এই কোশ্চেনটি সরলতম মান। ঠিক আছে, এটা ভীষণ সোজা একটি কোশ্চেন ছিল। প্রত্যেকটা কোশ্চেন ভীষণ সোজা, জটিল ক্যালকুলেশন কিছু নেই, বড় ক্যালকুলেশন কিছু নেই। সুতরাং আশা করছি আজকের পরীক্ষায় অঙ্ক প্রত্যেকেই খুব ভালো দিয়েছো। ঠিক আছে, আমরা এখনো অনেক কোশ্চেন বাকি রয়েছে, পরবর্তী কোশ্চেন গুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13 কি বলছে? 517 স্টার 324 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নের ক্ষুদ্রতম মান কত হবে? তোমরা জানো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, প্রত্যেকেই জানো আশা করছি, এবং এটা তোমাদের কাছে প্রত্যেকের কাছে খুব সোজা অঙ্ক ছিল। 4 আর 2 6 আর 3 9 আর 7 16, 17 আর 5 22, তাহলে 22 প্লাস স্টার, তাই না? এটা টোটালটার যে যোগফলটা হবে সেটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 22 এর পরে কাছাকাছি বিভাজ্য সংখ্যাটা কত? 24। তাহলে স্টারের জায়গায় কত হবে? এই 24 আর 22 এর ডিফারেন্স কত? 2। তাহলে নিশ্চিত স্টার মার্কস ইকুয়াল টু কত? 2 হবে। এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা সবাই পেরেছো, কারণ 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম ভীষণ সোজা, এবং প্রত্যেকেই আশা করছি এই ধরনের কোশ্চেন সমাধান করে এসছো। কোশ্চেন নাম্বার 14, কোন বাস স্টপেজ না দিলে 1 ঘন্টায় 54 কিমি যায়, কিন্তু স্টপেজ দিলে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ যায়। বাসটি প্রতি ঘন্টায় স্টপেজের জন্য কত মিনিট দাঁড়ায়? দেখো, স্টপেজ না দিলে ডাইরেক্ট চলে গেলে 1 ঘন্টায় 54 কিমি যেতে পারে, কিন্তু স্টপেজ দিলে কতটা যায়? 36 কিমি। তাহলে স্টপেজ দিলে 36 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে এই 36 কিমি কত কিমি কম যাচ্ছে? 54 মাইনাস 36 মানে 18 কিমি কম যেতে পারছে। তাহলে এই 18 কিমি পথ যেতে, স্টপেজ ছাড়া যেতে যে টাইমটা লাগছিল, সেই টাইমটা এসে নিশ্চয়ই স্টপেজ দেওয়ার জন্য ব্যয় করে ফেলছে। তাহলে আমরা দেখবো 54 কিমি যেতে স্টপেজ না দিলে 54 কিমি যেতে লাগে 1 ঘন্টা, মানে কি 60 মিনিট। ঠিক আছে, তাহলে 1 কিমি যেতে 60/54, আর কত কিমি? 18 কিমি যেতে 18 দিয়ে কাটাকাটি করো, 3 18 54, 3 20 60, তার মানে 20 মিনিট। তাহলে নিশ্চয়ই ওই বাসটি স্টপেজ দেওয়ার জন্য প্রতি ঘন্টায় 20 মিনিট পথ দাঁড়াতো। এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা ভীষণ সোজা। এটা বিভিন্ন কনসেপ্ট দিয়ে করা যায়, এই ভাবনা দিয়ে করলাম, এটা অন্যভাবেও তুমি করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, অঙ্ক করা নিয়ে কথা, আশা করছি এটা বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে অসুবিধা, দেখো আরেকবার আমি রিপিট করছি। স্টপেজ না দিলে 54 কিমি যেতে পারতো 1 ঘন্টায়, ঠিক আছে, কিন্তু যখনই স্টপেজ দিচ্ছে, স্টপ দাঁড়িয়ে থাকছে যে সময়টা, দাঁড়ানো বাদ দিয়ে বাদ বাকি তো সে একই গতিবেগে চলছে। তাহলে এই 36 কিমি যেতে তার ওই একই গতিবেগে কত সময় লাগবে সেটা বের করব। বাদ বাকি টাইমটা কি করবে? সে নিশ্চয়ই এই দাঁড়ানোর জন্য সময় ব্যয় করে ফেলবে। তাহলে দেখতে পেয়েছি যে 54 কিমি যেতে স্টপেজ ছাড়া সে 1 ঘন্টা মানে 60 মিনিট লাগতো, কিন্তু 36 কিমি যেতে তার টাইম লাগছে কত? 36 কিমি যেতে তার টাইম লাগছে 36 কিমি বলছি, কত কিমি কম যেতে পারছিল? 18 কিমি। 18 কিমি কম যেতে পারছিল, এবং সেই 18 কিমি পথ যেতে তার টাইম লেগেছে এখানে দেখো 20 মিনিট। তার মানে এই 20 মিনিট পথ, সে 20 মিনিট পথ যেতে যে সময়টা লাগে সেই সময়টা সে স্টপেজ দেওয়ার জন্য ব্যয় করে ফেলেছে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 15, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার ছিল।
যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবারে কতজন পুরুষ খেতে পারবে? খুবই সাধারণ একটা অঙ্ক, খুবই সোজা। কেন দেখো, 120 জন পুরুষ মানে 200 জন বাচ্চা, এই হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। কি দেওয়া আছে? যে 120 জন মেন ইকুয়াল টু 200 জন চাইল্ড। ঠিক আছে, 200 জন কাটাকাটি করলে কি আসবে এখানে? 6 দুগুণ 12, 20, 3m। দেখো এখানে যে রিলেশনটা আসবে, 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 3 4 12, 3m ইকুয়াল টু 4 5 20, 5 চাইল্ড। ঠিক আছে, 3 জন পুরুষ মানে 5 জন চাইল্ড, এটা হচ্ছে কন্ডিশন দেওয়া আছে। এখন 200 জন বাচ্চার খাবার ছিল, সেখানে 150 জন বাচ্চা খাবারটা খেয়ে ফেলেছে, তার মানে আর 50 জন বাচ্চার খাবার আছে। তাহলে ওখানে কতজন খাবার আছে? 50 জন বাচ্চার খাবার অ্যাকচুয়ালি ছিল। 5 জনের কত গুণ? দেখো 10 গুণ। তাহলে নিশ্চয়ই এই 50 জনের যে খাবার, 50 জন বাচ্চার যে খাবারটা ছিল, সেই খাবারটা এই যদি কতজন পুরুষ খেতে পারবে এটা জানতে চাইছে, সেটা করা হয়, তাহলে 5 জন চাইল্ড মানে হচ্ছে যেহেতু 3 জন পুরুষ, তাহলে এখানে 50 জন চাইল্ডের খাবার আছে, তাহলে সেটা এর 10 গুণ মানে কত হবে? দেখো 3 × 10 = 30m। ঠিক আছে, তার মানে ওই বাকি খাবারটা পুরুষটা খেলে কতজন পুরুষ খেতে পারবে? 30 জন পুরুষ, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? খুবই সাধারণ অঙ্ক, যে একটা 120 জন পুরুষ বা 200 জন বাচ্চা দেওয়া আছে, এই কন্ডিশন থেকে আমরা পেলাম 3 জন পুরুষ মানে হচ্ছে 5 জন চাইল্ড। এবার বলা হয়েছে 150 জন বাচ্চা খাবারটা খেয়ে ফেলেছে, তার মানে অ্যাকচুয়ালি আর 50 জন বাচ্চার খাবার ছিল, সেই খাবারটা যদি পুরুষ খায় তাহলে কতজন পুরুষ খেতে পারবে? এখন দেখো 5 জন চাইল্ড মানে হচ্ছে 3 জন পুরুষ ছিল, তাহলে 5 এর 10 গুণ আছে, তাহলে নিশ্চয়ই এই খাবারটাও পুরুষদের 10 গুণ চলবে, মানে 3 × 10 = 30 জন পুরুষের চলবে। ঠিক আছে, চলে যাই নেক্সট কোশ্চেন। দেখো 100 ঘন ডেসিমিটারে কত ঘনমিটার হয়? খুবই সাধারণ একটা অঙ্ক, কিন্তু আমরা এই অঙ্কটা কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারি। ঠিক আছে, দেখো আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম কিলো হেক্টর ডেকামিটার ডেসিসেন্টিমিলি, সেই যে সম্পর্ক, সেখান থেকে কিলো হেক্টর ডেকামিটার ডেসির পরে কি আছে? সেন্টি, তারপরে কিন্তু মিলি, ডেসি সেন্টি মিলি। ঠিক আছে, তাহলে কয় ঘর? 2 ঘর, তার মানে এটা এক 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 ডেসিমিটার মানে হচ্ছে, এক ডেসিমি মানে হচ্ছে কত? 100 মিলি, তাই না? 100 মিলিমিটার। ঠিক আছে, মিলিমি। তাহলে এই যদি রিলেশন হয়, তাহলে এবার যেহেতু দেখো ঘন আছে না, ঘনতে নিলে ব্যাপারটা কি হবে? ঘনতে নিলে হবে 1 ঘন ডেসিমিটার মানে হয়ে যাবে 1 এর কিউব, আর এদিকে 100 এর কিউব মানে কত হবে? 100 কিউব হয়ে যাবে ঘন যেহেতু, তাহলে 1 এর পিঠে 6টা শূন্য হবে, তাহলে 2 4 6টা শূন্য হবে। ঠিক আছে, এটা 1 ঘন ডেসিমিটারের মান হচ্ছে এত মিলিমিটার। এবার 100 চাইছে, তাহলে কি হবে? 100 ইন্টু 1 এর পিঠে 6টা শূন্য, 3 3 6টা, তার মানে টোটাল হয়ে যাবে 1 এর পিঠে 8টা শূন্য। ঠিক আছে, 3 4 7 8টা, এত 100 ঘন ডেসিমিটার মানে কিন্তু হয়ে যাবে এত ঘন মিলিমিটার। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার, এটা হয়ে যাবে কোশ্চেনটার অ্যান্সার। হলো, আশা করছি কোশ্চেন নাম্বার 16 বুঝতে পেরেছো। খুবই বললাম যে আজকের কোশ্চেনে খুবই সোজা, খুবই ছোট ক্যালকুলেশনের অঙ্ক ছিল। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। এরকম একটা কোশ্চেন ছিল যে একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিবেগে 42 কিমি পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির প্রকৃত গতিবেগ কত? কি বলছে? গাড়িটির প্রকৃত যা গতিবেগ তার 1/4 বেগে গেলে 42 কিমি পথ যেতে এত সময় লাগে, তাহলে তার প্রকৃত গতিবেগ কত? ঠিক আছে, দেখো যদি আমরা 1/4 গতিতে যেতে কত সময় লাগে? এত সময়। সেই সময়টাকে আমরা টোটালটাকে যদি সেকেন্ডে নিয়ে নিই, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট আর 40 মিনিট 100 মিনিট, 100 মিনিট, তাহলে 100 গুণ 60 সেকেন্ড, তার সঙ্গে 48 সেকেন্ড যোগ করে দাও, টোটাল টাইম লাগে কত? টোটাল টাইম লাগে এখানে 6048 সেকেন্ড, 6048 সেকেন্ড। এটা কি করেছে? তার প্রকৃত গতিবেগ যা, তার 1/4 গেলে। এবার যদি তার প্রকৃত গতিবেগ 4 হয়, সে 1 বেগে গেছে, তাতেই এত সময়। যদি প্রকৃত গতিবেগে যেত, যেহেতু প্রকৃত গতিবেগ চাইছে, প্রকৃত গতিবেগে গেলে এর 1/4 সময় লাগতো, তাই না? 1/4 সময় গেছে বলে এত সময়। যদি প্রকৃত গতিবেগ 4 গুণ, যেহেতু
যে বেগে গেছে তার থেকে এটা 4 গুণ, তাহলে নিশ্চয়ই টাইমটা তার 4 ভাগ কমে যেত। তাহলে 4 দিয়ে ভাগ করলে দেখো 15, 12 এত সেকেন্ড লাগতো। তাহলে এত সেকেন্ডের প্রকৃত গতিবেগে গেলে এত সেকেন্ড লাগতো এই 42 কিমি পথ যেতে। তাহলে কি হতো, প্রকৃত গতিবেগ এই 42 কিমি পথ গেছে কত সেকেন্ডে, 1512 সেকেন্ডে। এবার যেহেতু এটা কিমিতে ছিল আমরা এটাকে মিটারে করে দিলাম, তাহলে 42,000 মিটার পথ গেছে 1512 সেকেন্ডে। তাহলে এটা 1 সেকেন্ডে কত, সেটা 42,000 কে যখন এটা দিয়ে ভাগ করলাম তখন 1 সেকেন্ডের গতিবেগ বেরোলো। একে আমরা 18/5 দিয়ে গুণ করে দিই, তাহলে তার প্রকৃত গতিবেগ কিমি পার ঘন্টায় চলে আসলো, কিমি পার ঘন্টা। ঠিক আছে, এইবার তুমি কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। এবার কাটাকাটিটাই মনে হচ্ছে একটা জটিল আছে। দেখো কাটাকাটিটা যদি আমরা করি, কি দিয়ে কাটবো, এখানে 5 দিয়ে কাটলে 4200 কে 5 8 40, প্রথমে 8 বাদ যাবে, 5 8 40 থাকে 20, 8 2 16, এই সরি 5 দিয়ে কাটছি, 5 8 40, তারপরে 20 থাকে, 4 5 20, দুটো শূন্য। ঠিক আছে, এইবার যদি আমরা কত দিয়ে কাটবো, 3 3 6 9, এটা 9 দিয়ে কাটাকাটি যেতে পারে কি, 9 দিয়ে 6 15 56 7 56 আর আচ্ছা এটা তুমি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 5 15 0 4, আর এটাকে 3 দিয়ে কাটলে 3 2 6 3 8 24 2800। এইবার তুমি 18 দিয়ে কাটো, এটা 18 দিয়ে কাটলে 18 2 কত হবে, 18 2 36, 36 থাকে এখানে 4, 36 আছে 40 50 14 মানে 144, 8 18 144। এবার 28 দিয়ে এটাকে কেটে দাও 100। বেশ জটিল ছিল কাটাকাটিটা, 100 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 100 কিমি পার ঘন্টা, এটাই হয়ে যাবে তার প্রকৃত গতিবেগ। ঠিক আছে, বেশ সময় লাগলো কাটাকাটিতে। আচ্ছা, এটা ওই ঘন্টা নিয়েও করতে পারতে। ঠিক আছে, আমার মনে হয় ঘন্টা নিয়ে করলেও খুব বেশি যে লাভ হতো তা নয়। আচ্ছা যাই হোক, পরের কোশ্চেনে চলে যাই। 18 নম্বর কোশ্চেন দেখো, 21 36 66 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? ঠিক আছে, তো এটা আমাদের জানো যে এটা লসাগু করতে হয়। লসাগু করলে কি হবে, প্রথমে কত দিয়ে যাবে, 3 দিয়ে যদি দিই, 3 7 21, 3 12 36, 3 22 66, তারপরে কত দিয়ে যাবে দেখো, এখানে 2 দিয়ে যেতে পারে 7, 6 2 12, 11 2 22। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 2 6, 3 2 6, আর এই একটা 6, 6 গুণ 6, এটুকু পূর্ণবর্গ আছে। এবার দেখো 7 গুণ 11, তাহলে এই যে লসাগু পেলাম, মিনিমাম যে লসাগুটা সেটা কিন্তু পূর্ণবর্গ নয়, আমাকে যেহেতু পূর্ণবর্গ বানাতে বলেছে, তাহলে এইটুকু 36, দেখো 36 এইটুকু পূর্ণবর্গ আছে, আর এইটুকুকে পূর্ণবর্গ বানাতে হলে একটা 7 একটা 11, মানে আরো একটা 77 দিয়ে গুণ করতে হবে, 7 11 77, একটা 77 ছিল আর একটা 77 দিয়ে গুণ করলে তবে সেই পূর্ণবর্গ সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ নিম্ন পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু এইটা, 36 ইন্টু এটা, 36 ইন্টু এটা গুণ করলে কত আসবে দেখো, এবার গুণটা বেশ বড় হয়ে যাবে। 77 দিয়ে গুণ করলে দেখো 7 7 49 9, হাতে 4, 7 7 49, 98 আর 4, 98 4 102 এর 2, হাতে 10, 7 7 49 আর 10 59, 5929। ঠিক আছে, 36 গুণ 5929। এবার এটা গুণ করে দাও, এটা গুণ করে দিলে দেখো এই গুণটা বেশ বড় হবে। আমার যেটা মনে হচ্ছে অপশানে যেটা ছিল, দেখো অপশানে যেটা ছিল 2134444, 21344, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যাটা। আশা করছি বুঝতে পেরেছো। এই যে লসাগু করতে হয়, লসাগু করলে আমরা ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যাটা পাই। এবার সেটা পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করতে আমরা দেখবো যে পূর্ণবর্গ কোনটুকু এসেছে, যেমন 36 এটুকু পূর্ণবর্গ, বাদ বাকি সিঙ্গেল এসছে একটা 7, সিঙ্গেল এসছে একটা 11, তাহলে এটাকে পূর্ণবর্গ বানাতে হলে একটা 7ও লাগবে একটা 11ও লাগবে, অর্থাৎ আলটিমেটলি আমাকে 7 11 77 দিয়ে গুণ করতে হবে। তাই আমরা 77 তো ছিলই এখানে, 7 11 77, আর একটা এক্সট্রা 77 দিয়ে গুণ করেছি, যেই পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে। এখন এই গুণটা একটু বেশ লেন্দি দিয়েছে, মানে অঙ্কটা করতে একটু সময় লাগলো। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এই যে আমরা সমাধান করে দিচ্ছি, যারা পরীক্ষা দিয়ে এসছো তাদের তো হেল্প হবেই, এবং আগামীতে যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু একটা আইডিয়া পাবে যে কি ধরনের কোশ্চেন আসে, কিভাবে করতে হয়, কিছু নতুন নতুন টেকনিক এই সমাধানের মাধ্যমে শিখে নিতে পারলে। ঠিক আছে।